নতুন ভ্যারিয়েন্ট আবারও আঘাত হানছে চট্টগ্রামে। আক্রান্তের সংখ্যার সাথে সাথে বাড়ছে মৃত্যু। গত 2 দিনে 3 জনের মৃত্যুসহ মোট আক্রান্ত হয়েছেন 74 জন। এ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। তবে সিভিল সার্জন বলছেন করোনা পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয়। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। এছাড়া নতুন করে 12 জনের করোনা সংক্রমণ হয়েছে। সব মিলিয়ে গত 18 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 74 জন আর মারা গেছেন 4 জন। মারা যাওয়া 4 জন রোগীর 3 জনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আইসিইউ প্রধান জানান, তারা প্রত্যেকে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। কোভিডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে শ্বাসকষ্ট একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি শ্বাসকষ্ট দেখা দেয়, শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা কমে যায়, ওই সময় কোভিড রোগীদের ক্ষেত্রে আইসিইউটা প্রয়োজন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা আক্রান্তদের মধ্যে নগরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন 66 জন আর 8 জন উপজেলার বাসিন্দা। তবে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয় বলছেন সিভিল সার্জন। আর করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। জনগণকে যদি আমরা বেশি বেশি সতর্ক করতে পারি, মাস্ক পরিধান করার জন্য আমরা মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। কোভিডের 4টা স্টেজ আছে। একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আরেকটা হচ্ছে সিভিয়ার, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল। যেগুলো মাইল্ড এবং মডারেট, এই রোগীগুলো কিন্তু আমরা হোম আইসোলেশনে বাসায় রেখে ট্রিটমেন্ট করতে পারি। যদি তার শ্বাসকষ্ট হয়, তখন সেক্ষেত্রে তাকে আমরা কোনোভাবে আর লেট করবো না, সাথে সাথে আর ঘরে বসে থাকবেন, তারা হাসপাতালে চলে আসবে, কারণ ওই রোগীর অক্সিজেন দরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় সঠিকভাবে করোনা অ্যান্টিজেন পরীক্ষা করতে না পারলে নেগেটিভ আসে। সেক্ষেত্রে কাশিসহ শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত RT-PCR টেস্ট করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি এটা নেগেটিভ হয়ও, এইটার কিছু সিমটম থাকে যে সিমটমটা করোনার জন্য বেশি ফিট। বিশেষ করে যখন কাশির সাথে অক্সিজেন কমে যাবে, তখনই আপনাকে নেগেটিভ থাকলেও RT-PCR নামে যে টেস্টটা, ওটা আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে কোভিড ডিটেক্ট করা পসিবল না। সংক্রমণের গতি এখনও উদ্বেগজনক না হলেও এখনই সতর্ক হয়ে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে বেশি সময় লাগবে না বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। কথা বলবো আজ করোনা নিয়েই। আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সায়েন্টিফিক সম্পাদক ডাক্তার শাহাবুল হুদা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত সংবাদযোগে। আমি শুরুতেই ডাক্তার হালিমুর রশিদের কাছে আসতে চাই। আমরা গতবারও দেখেছি এবং যেমনটা জানি যে করোনা যেহেতু মানুষ থেকে মানুষে খুব দ্রুত ছড়ায়, সেক্ষেত্রে এখন আসলে কি পরিস্থিতিতে আছি? বিশেষ করে আমরা চট্টগ্রামের রিপোর্ট দেখছিলাম, বড় শহরগুলোতে, জনবহুল শহরগুলোতে কতখানি সতর্কতা অবলম্বনের সময় এসেছে? করোনা আমাদের দেশে ধীরে ধীরে বাড়ছে, তবে এখনো উদ্বেগজনক পর্যায়ে যায়নি। আমরা গত মে মাস পর্যন্ত আমাদের এই বছরের টোটাল কেস ছিল আমাদের 158 জন, কিন্তু জুন মাসে আমাদের এই পর্যন্ত আজকে 23 তারিখ টোটাল কেস হলো 432 জন। কাজেই করোনা কেস দিন দিন বাড়তেছে। কিন্তু আমরা শুধু সিম্পলি মাস্ক পরে এবং জনসমাগম এড়িয়ে হাঁচি কাশি টিস্যু দিয়ে দিয়ে আমরা করোনা সংক্রমণ কমায় আনতে পারি। আর যে মৃত্যুগুলো হচ্ছে, গতকাল 5টা মৃত্যু হয়েছে, তার মধ্যে 2টা চট্টগ্রামে। এই 5টা মৃত্যুর জন্য কোনোভাবেই করোনার সরাসরি দায়ী না। এই 5টা রোগীর ব্যাপারে তথ্য নেওয়া হয়েছে। ওনারা অন্য কোমরবিডিটিতে ভুগছিলেন। বিশেষ করে চট্টগ্রামে যে 2টা মারা গিয়েছেন গতকাল, একজন 14 বছরের, তার এন্ড স্টেজ রেনাল ফেলিওর ছিল এবং তার ডায়ালিসিস চলতেছিল, তারপরে সেপ্টিসিস হয়ে মারা গেছে। কিন্তু ইনসিডেন্টালি ওনার করোনা পজিটিভ ছিল টেস্ট। আর আরেকজন মারা গিয়েছেন, ওনারও একই অবস্থা, মানে একিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, মানে হার্ট অ্যাটাক হয়ে, হার্ট ফেলিওর হয়ে, কার্ডিওজেনিক শক হয়ে মারা গিয়েছেন। কিন্তু রুটিন তার করোনা পরীক্ষা পজিটিভ ছিল, এই জন্য ওটা করোনার হিসাবে চলে আসছে। কিন্তু ওনাদের আলটিমেট কজ অফ ডেথ
কিন্তু করোনা না। গতকাল আরেকটা রোগী মারা গিয়েছেন রিপোর্টে রাজশাহী মেডিকেল কলেজে। ওনার আসলে অন্য একটা ফুসফুসের রোগ ছিল, যেটাকে ডিপিএলডি বলে। উনি অক্সিজেন পেতেন, উনি রাতের বেলা বাথরুমে যায়, ওইখানে পড়ে ওইখানে মারা যান এবং দরজার লক বন্ধ ছিল, দরজা ভেঙে বের করা হয়েছে। কাজে করোনা কিন্তু এরকম সাডেন ডেথ ইউজুয়ালি হয় না। কাজে ওই মৃত্যুটা ছিল সাসপেক্টেড হার্ট অ্যাটাক। তো যেহেতু করোনা বাড়তেছে, আমরা হসপিটালগুলোকে প্রিপেয়ার করছি। সবাইকে বলা হয়েছে কিটস কেনার জন্য, প্লাস আমরাও সেন্ট্রালি কিটস সংগ্রহ করার ব্যবস্থা করছি ডেভেলপিং পার্টনারদের কাছ থেকে, প্লাস গভর্নমেন্টও সেন্ট্রালি কিটস কেনার অতি দ্রুত কিটস কেনার চেষ্টা করতেছে। এবং আমরা অলরেডি ডেভেলপিং পার্টনারদের কাছ থেকে যে কিটস পেয়েছি, সেখান থেকে প্রায় 71টা জায়গায় আমরা সারা দেশে করোনা কিটস ডিস্ট্রিবিউট করেছি। ধন্যবাদ। জি, আমরা ডাক্তার শাহাবুল হুদা চৌধুরীর কাছ থেকে এবারে ঘুরে আসতে চাই। যদিও আলোচনায় এটা আসছে বারবার যে যারা মারা গিয়েছেন তাদের হিস্ট্রি চেক করে দেখা গিয়েছে যে তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন বা অন্যান্য বিভিন্ন কারণও বিদ্যমান। আবার একই সাথে আমরা কিন্তু এই ধরনের কথাও ছড়াতে শুনছি যে এবারের ভ্যারিয়েন্টে মৃত্যুর আশঙ্কা বেশি, এবারের ভ্যারিয়েন্ট আগেরগুলোর থেকে আলাদা। এই সম্পর্কে যদি বলেন যে এবারের ওয়েভ যদি আসেও আরও যদি বাড়ে সংক্রমণ, সেক্ষেত্রে ঝুঁকি কতটা, এবারের ভ্যারিয়েন্ট কতটা বেশি ক্ষতিগ্রস্ত করবে সবাইকে? ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মাধ্যমে ৭১ টিভির সকল দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এমন একটা ভাইরাস নিয়ে কথা বলছি, আসলে কি এই ভাইরাসটা কি সারা বিশ্বে থাকবে কি থাকবে না, আমাদের ডিসিশন হয়ে গেছে এই ভাইরাসের সাথেই আমাদের চলতে হবে। যেমন আমাদের আগেও ইনফ্লুয়েঞ্জা ছিল, অন্যান্য ভাইরাসগুলো ছিল, সেই ভাইরাসের সাথেও আমাদের চলতে হচ্ছে। সুতরাং আমরা এই কোভিড ভাইরাস আমাদের ছিল, আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন বর্তমানে একটা ট্রেন্ড যে গত ১ মাস ২ মাসে দেখা যাচ্ছে ট্রেন্ডটা একটু বাড়ছে। এটাকে আমরা কিন্তু ওয়েভ বলতে পারি না। আমরা ওয়েভ না বলতে পারি যে আমাদের কিছুটা সচেতনতা, মানুষের মধ্যে কিছুটা সচেতনতা, ডাক্তারদের মধ্যে সচেতনতা, এর ফলে আমরা টেস্ট বেশি করছি, হয়তো আমরা টেস্টের ফলে আমাদের এই পার্সেন্টেজ পাচ্ছি। এবং আমরা মনে করি যে আমাদের টেস্ট যত বেশি হবে আমরা এই কোভিডের পেশেন্ট আরো পাবো। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা কিন্তু কোভিডের ভ্যাকসিনেশন কিন্তু সারা বাংলাদেশে, সারা বিশ্বে হয়ে গেছে, এবং এরপরে কিন্তু মৃত্যুর হার কিন্তু ড্রামাটিক্যালি কমে গেছে। এবং আমরা যেটা বলছি যে স্যারও যেটা বললেন যে 5টা গতকালকে রোগীর যে ভ্যারিয়েন্ট গুলো যে ডেসক্রিপশনটা দেওয়া হলো, যে ডেতে বেশিরভাগই দেখা যাচ্ছে কোমরবিডিটি থাকছে। তাহলে বয়স্ক লোক যারা আছে 65 এর উপরে, তাদের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে, এবং যাদের ইমিউনোসাপ্রেশন মানে অন্যান্য রোগের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এবং যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এদেরই বেশি মৃত্যু হার বেশি। কিন্তু তবুও আমরা ভুলে গেলে চলবে না, স্বাভাবিক মানুষও কিন্তু তার এই কোভিডে কিন্তু মারা যেতে পারে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, এবং আমাদেরকে যে কোনো সিমটম যদি আসে, আমাদের এই ধরনের সিমটমগুলো যদি আসে, কোভিডের ফ্লু লাইক কাশি, সর্দি, তাহলে আমাদের একটু অ্যালার্ট হতে হবে। এই অ্যালার্টনেসটা আসলে শুধু কোভিডের জন্য না। আমরা মনে করি যে আপনি যদি কোনো রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয়, আমরা তাদেরকে আইসোলেট করতে পারি। এটা কারণ আমাদেরকে এখানে প্রতিরোধ, প্রতিষেধক এবং চিকিৎসা তিনটাই আমাদের করতে হবে। তাই প্রতিরোধের জন্য আমাদের প্রথমে যদি চিন্তা করি কমিউনিটি লেভেলে, সাধারণ মানুষ যেটা করবে যে এই ধরনের হাঁচি কাশি হলে নিজেকে একটু আইসোলেট করে ফেলা, আইসোলেট করে যদি তার রিস্ক ফ্যাক্টর থাকে, তার বিভিন্ন করোনার সিমটম গুলো যদি, কমন সিমটম গুলো যদি আসে, তাহলে সে হাসপাতালে যেতে পারে। এবং হাসপাতাল কিন্তু এমন ভাবে তৈরি করা উচিত আমরা এখনো পর্যন্ত আসলে, পরবর্তীতে স্যার বলবেন হয়তো, আমাদেরকে হাসপাতালকে স্ট্রাকচার গুলো ফিক্স করে ফেলতে হবে। এই কোভিড এর পেশেন্ট কিন্তু সারা বছরই আসতে পারে, তাই জ্বরের কোনো রুগী যে হাঁচি কাশি হচ্ছে, এই ধরনের পেশেন্ট গুলোকে আমাদেরকে আলাদা করে ফেলতে হবে অন্যান্য রোগী থেকে। কারণ একটা হাসপাতালে, একটা টার্সিয়ারি লেভেল হাসপাতালে হাজার হাজার রোগী প্রতিদিন আসছে, এবং তাদের ভিতরে যদি একটা কোভিড রোগী অন্যান্য রোগীদেরকে ছড়িয়ে যায় তাহলে সমস্যা। তাই আমাদেরকে এই ক্ষেত্রে ট্রায়াস তৈরি করা, ফিক্সড ট্রায়াস, সারা বছরই এটা অপারেশন থাকবে, এবং তাদের টেস্ট ফ্যাসিলিটি, আলাদা করে একটা টেস্ট ফ্যাসিলিটি করা, রুট লেভেলে, ফিল্ড লেভেলে না হলেও আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে, মেডিকেল কলেজগুলোতে এই ধরনের স্ট্রাকচারগুলো তৈরি করতে পারি। ফলে কি হবে, আমরা যদি এখানে আইসোলেশন সেন্টার তৈরি করে ফেলতে পারি, আমরা তাদেরকে রোগীদেরকে আইসোলেট করতে পারি। কিন্তু কথা হচ্ছে কাদেরকে আইসোলেট করব? যেমন অ্যাসিমটোমেটিক পেশেন্ট আছে, মাইল্ড পেশেন্ট আছে,
মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল। তাহলে আমরা যদি অ্যাসিমটোমেটিক কেসগুলা অথবা মাইল্ড কেসগুলা, যাদের কিন্তু কোমরবিডিটি নাই, তাদেরকে যদি আমরা বাসায় চিকিৎসা করতে পারি, বাকিদেরকে যদি আমরা হসপিটালে একটা আইসোলেশন সেন্টার করে ওখানে রেডিলি প্রিপেয়ার রাখতে পারি তাদেরকে, তাহলে ওদেরকে আমরা ফলো আপ করতে পারবো। রোগীটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসাগুলা, যেমন অক্সিজেন ফেসিলিটি, তারপর অন্যান্য চিকিৎসা যেগুলো প্রয়োজন, যে সমস্ত চিকিৎসাগুলো প্রয়োজন, করোনার জন্য কিন্তু আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন নেই। এই অক্সিজেনটা প্রথম থেকে শুরু হয়েছে, যে অক্সিজেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এই অক্সিজেন ফেসিলিটিটা আমাদের রোগীদেরকে বাঁচিয়ে রাখতে পারে। সুতরাং আমরা মনে করি যে এই ফেসিলিটিগুলো ফিক্স করে এবং কোমরবিড কন্ডিশন যারা আছে, যারা খারাপ রোগী, যাদের অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আমরা কিন্তু কোভিডকে আমরা মোকাবেলা করতে পারি। আমার মনে হয় যে কোভিডটাকে আমাদের সাথে নিয়ে নিতে হবে, এবং আমি মনে করি যে এই কোভিডকে নিয়ে আমাদের চলতে হবে, যেমন অন্যান্য রোগ নিয়ে আমরা চলছি। ওই যে নিউ নরমাল একটা পরিস্থিতি যেটার কথা আমরা বলছিলাম। আমি সিমটমের জায়গাগুলো নিয়ে আপনার কাছে আবারও আসব, তবে তার আগে অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের কাছে আমি একটু জানতে চাই যে দেখা যায় মানুষের মধ্যে এখন কেমন একটা গা ছাড়া একটা ভাব কিন্তু রয়েছে। মানে কোভিড টেস্ট করতে যেতে এক ধরনের অনীহা, বা হলে হয়েছে, এর আগের বার এত ভয়াবহ আকার হয়েছিল, কই আমাদের তো কিছু হয়নি, এরকম একটা মানসিকতা কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে দেখি। মাস্ক পরার প্রবণতা কমে গিয়েছে, হাত ধোয়ার একটা প্র্যাকটিস যেটা হয়েছিল সেটাও আস্তে আস্তে হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে সাধারণ মানুষের সচেতনতার জায়গাটিতে, এবং টেস্ট করার জন্য কি ধরনের কোন সময়ে আসলে আপনি কোভিড টেস্টের ব্যাপারে বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে ইতিমধ্যে 11 দফা একটা নির্দেশনা দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমাদের প্রথম ছিল যে জনসমাগম এড়িয়ে চলুন, এবং যদি জনসমাগমে যেতেই হয় তাহলে মাস্ক পরুন। 2 নম্বর বলেছি যে শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি মাস্ক পরুন। হাত থেকে দেওয়ার সময় টিস্যু ব্যবহার করুন, এবং ওই টিস্যুটা একটা ময়লা ঝুড়িতে ফেলুন। তারপরে আমরা যারা অসুস্থ তাদের জন্য আমাদের নির্দেশনা ছিল, আপনি যদি অসুস্থ ফিল করেন, আপনার যদি হাঁচি কাশি থাকে, আপনি নিজে আইসোলেট হয়ে যান। আরও যদি বেশি অসুস্থ মনে করেন, নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং টেস্ট করুন। আর বারবার সাবান পানি দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুন কমপক্ষে 20 সেকেন্ড। এই সাধারণ নির্দেশনাগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা প্রেস ব্রিফিং করে বলেছি যেন এই নির্দেশনাগুলো জনগণ মেনে চললে আশা করি যে আমাদের করোনা সংক্রমণ অত বেশি হবে না, যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড। আমাদের প্রচুর ভ্যাকসিন এখনো স্টোর আছে, এবং যারা 65 বছরের উপরে কোমরবিডিটি আছে এবং গত 6 মাসের মধ্যে ভ্যাকসিন নেন নাই, মানে তার আগের ভ্যাকসিন নেওয়া 6 মাস পার হয়ে গেছে, তারা 1 ডোজ ভ্যাকসিন নিয়ে নেবেন। প্লাস অন্য যারা আছেন তাদের যদি 1 বছর পার হয়ে যায়, তারা 1 ডোজ ভ্যাকসিন নিয়ে নেবেন। এবং যারা কোনোদিনই ভ্যাকসিন নেন নাই কিন্তু বয়স 18 বেশি, তারা শিডিউল ভ্যাকসিন নিয়ে নেবেন। এটা আমাদের জনগণের প্রতি উপদেশ থাকবে। জি, ডাক্তার শাহাবুল হুদা চৌধুরীর কাছে আমি এবার আসতে চাই ওই লক্ষণের বিষয়গুলো নিয়ে। আমরা দেখেছি যে আলাদা আলাদা ভ্যারিয়েন্টে, এর আগের বারেও আমরা যখন লক্ষ্য করেছি যে আলাদা আলাদা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু সিমটম যেটা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। এখন যে ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে নতুন করে, সেটির সিমটমের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণীয় কি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম থেকে যদি বলি, আমরা তো অনেকদিন ধরে আসলে কোভিড এর ব্যাপারে খুব একটা কনসার্ন ছিলাম না, সেই জন্য হয়তো মনে হচ্ছে যে কাশিটা বেড়ে গেল বলে হয়তো কোভিডটা বেশি হচ্ছে মনে হচ্ছে। আসলে যে সিমটমগুলো আগেও ছিল সেই সিমটমগুলো এখনো আছে, তবে এটা হয়তো আমরা একটা গ্রস কিছু মানুষ যখন একটা বেশ কিছু পরিমাণ রোগী যখন এফেক্টেড হয়ে যাবে, তখন ওদের সিমটম পর্যালোচনা করে আমরা হয়তো বলতে পারবো যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। যেমন এখন যদি আমরা যে পেশেন্টগুলো দেখে থাকছি, বেশিরভাগ পেশেন্টের কিন্তু কোমরবিড কন্ডিশন ছিল, তাদের মধ্যে অন্যান্য রোগের যে সিমটমগুলো সেগুলো ছিল, প্লাস হঠাৎ করে খুব জ্বর, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, এটাই ছিল তাদের। এবং আগে যেরকম ছিল যে নাকে গন্ধ না পাওয়া বা গলায় ব্যথা হওয়া বা ডায়রিয়া হওয়া, কিন্তু এগুলো যে পাওয়া যাচ্ছে না তা না, কিন্তু কিছু কিছু মানুষের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তাই সরাসরি এভাবে না বলে আমরা কিন্তু কোভিডের যে নতুন সিমটম কি আসতে পারে কিনা সেটা সময়ই আমাদেরকে সামনে বলবে। তবে আমার কথা হচ্ছে এটাই যে আপনার রোগীদের এই নতুন ভ্যারিয়েন্ট আসার ফলে একটাই সমস্যা বেশি, এদের ট্রান্সমিসিবিলিটি বেশি, মানে এরা ছড়াচ্ছে বেশি।
কম্পারিজন করা হচ্ছে যে গত বছরের চেয়ে, হয়তো গত বছর 0 কোভিড ছিল, এবার কোভিডের পরিমাণ বেড়েছে। তো এখন মনে হচ্ছে আমাদের ট্রান্সমিসিবিলিটি কম্পারেটিভলি বেশি, কিন্তু এই ট্রান্সমিসিবিলিটি 2020 সালে আরো অনেক বেশি ছিল, যখন সারা ওয়ার্ল্ডে হাজার হাজার মানুষ এফেক্টেড হচ্ছিল। সেই ট্রান্সমিসিবিলিটি কিন্তু এই ট্রান্সমিসিবিলিটি কম্পারেবল না, এই কারণে যে কারণ আমরা বেশিরভাগ মানুষই ভ্যাকসিনেটেড। এবং আমি একটা কথা বলবো যে ভ্যাকসিনেশনের যে হার দেখা যাচ্ছিল যে প্রথমে যে কোভিডের যে ভ্যাকসিনেশন যেটা নেওয়া হয়েছে পার্সেন্টেজ কিন্তু খুব হাই ছিল, সবাই ভ্যাকসিনেশনের জন্য এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছিল। কিন্তু দেখেন গত ট্রেন্ডটাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ডোজে কিন্তু ভ্যাকসিনেশনের হার অনেক কমে গেছে। আমরা বলবো পেশেন্টদেরকে যে আপনারা যারা বয়স্ক লোকরা আছেন, স্যার যেটা বলেছেন যে ভ্যাকসিনেশনের জন্য আপনারা চলে আসা উচিত 65 বছরের উপরে হলে, এবং যদি কোমরবিডিটি থাকে। এবং আমি মনে করি যে স্বাস্থ্যসেবা যারা দিচ্ছে, যারা ডাক্তাররা এবং যারা অন্যান্য ডাক্তারদের সহযোগী যারা আছে, তারাও যদি ভ্যাকসিনেশনের কোনো ঘাটতি থাকে, সেখানে ডাক্তারদেরও ভ্যাকসিনেশন এবং সেবা প্রদানকারীদেরও ভ্যাকসিনেশন একটা প্রাথমিক পর্যায়ে রাখা উচিত। কারণ আমাদেরকে এই ডাক্তার এবং রিসার্চাররা এই কোভিডের ওয়েভকে কন্ট্রোল করার জন্য আমি মনে করি যে তারাই প্রথম সারির যোদ্ধা। তাদের সেফটি এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, পরিধেয় গ্লাভস, এগুলো সবকিছুই কিন্তু আপনার এই রোগীদের জন্য, এই ডাক্তারদের জন্য প্রয়োজন হবে। এগুলারও প্রয়োজনীয় মানে সরঞ্জাম সব জোগাড় করাও কিন্তু আমি মনে করি যে স্বাস্থ্য প্রশাসনের একটা দায়িত্ব হয়ে থাকবে। এই জায়গাটি ধরে তাহলে আমি অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে যথেষ্ট আছে ভ্যাকসিন স্টকে এখনো, এবং এর আগের বার যখন বিভিন্ন ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, আমরা দেখেছি স্কুলগুলোতে কিংবা এলাকা ভিত্তিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের কোনো পরিকল্পনা সামনে আছে কিনা? ধন্যবাদ। আমাদের এখানে এখন ভ্যাকসিন যথেষ্ট মজুদ আছে। আমরা গত 2 মাস আগে প্রায় 17,20,000 ভ্যাকসিন আমাদের 64টা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিয়েছি। ওখানে যে কেউ গেলে ভ্যাকসিন দিতে পারবে, তার আগের কার্ডটা নিয়ে গেলে, অথবা যদি কেউ না দেওয়া থাকে সে ভ্যাকসিন দিতে পারবে। এবং সেন্ট্রালি আমাদের কাছে আরও প্রায় 15 লক্ষ ভ্যাকসিন মজুদ আছে। কাজে ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু ওই ভ্যাকসিনগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, কনজিউম হচ্ছে না। তো আমাদের আমি প্লাস শাহবুলতা যেটা বললো যে যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য তারা যেন ভ্যাকসিন নিয়ে নেন। স্কুলের ব্যাপারে 18 বছরের নিচে আসলে ভ্যাকসিন দেওয়ার কথা এখনো বলা হয়নি। না, ওরকম কেন্দ্র করে, কিছু কেন্দ্র নির্দিষ্ট করে এলাকা ভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছিল গতবার, এই ধরনের কিছু উদ্যোগ ছিল, সেটি বলছিলাম যে এরকম কোন উদ্যোগ কি এবারও সরকার নেবে কিনা? হ্যাঁ, পরিমাণ যদি বেড়ে যায়, এখন আসলে আমরা দেশের সবাই অলরেডি ভ্যাকসিনেটেড, যারা বাকি আছেন তারা দেশের 64টা সিভিল সার্জন অফিসে প্লাস মেডিকেল কলেজগুলো গিয়ে ভ্যাকসিন নিয়ে নিতে পারবেন। মানে এখনো যথেষ্ট পরিমাণ সেন্টার আছে ভ্যাকসিন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সচেতনতার জায়গাটির কথা আপনারা দুইজনই উল্লেখ করেছেন। আমার মনে হয় যে আরেকটা জিনিস একটু যদি অ্যাড করি, জি, আমি গতবারে করোনার সাথে এইবারে যেটা শাহবুদুল্লাহ বলতেছিলেন, করোনা আসলে গতবার করোনার 24-এ কিন্তু করোনার রেটটা এই বছরের চেয়ে আরো বেশি ছিল। গতবার জানুয়ারি থেকে জুন পর্যন্ত করোনা ছিল প্রায় 3600, আর এইবার জানুয়ারি থেকে জুনে আজকে 23 তারিখ এই টোটাল কেস হলো 590 জন। যদিও শুধু জুন মাসে 432 জন, কিন্তু জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই পর্যন্ত 590 জন, আর গতবার যেটা ছিল প্রায় 3600। কাজে গতবার রেটটা আরো বেশি ছিল। জি, তবে যেহেতু জুন মাসকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বাড়ছে এবং কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে, কাজেই সচেতনতার বিষয়টি তো রয়েছেই, যেটি আপনারাও উল্লেখ করেছেন দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য।